গপ্পখোরের আরও একটি নতুন ভুতুড়ে গল্পের সফরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সুদর্শন। আমাদের আজকের এপিসোডে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি সুলেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা একটি অনবদ্য গ্রাম বাংলার ভৌতিক গল্প হরেন মাঝির বিপদ। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আশা করছি এই গল্পটি আপনার মনে একটা আলাদা রকমের ছাপ রেখে যাবে। তাহলে চলুন অযথা কথা না বাড়িয়ে বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প। আজ গল্প পাঠে এবং সকল পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে নারী চরিত্রে থাকছে বাচিক শিল্পী বর্ণালী। শুরু হচ্ছে আজকের গল্প হরেন মাঝির বিপদ। সেবারে আমাকে নৌকাখানা নিয়ে রাতের দিকে নদী পারাপার করতে হচ্ছিল। রাতের বেলা ওই স্থানে যাওয়া একেবারেই সমীচীন ছিল না। সকলেই বলতো সে আসবে, কিন্তু এই সেটা কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে একেবারে হয়রান হয়ে গিয়েছিলাম। আমাকে কেবল নৌকা পারাপারের কাজ করতে হতো এমনটা নয়, সেই সঙ্গে আমাকে কিছু মালপত্র আনা নেওয়ার কাজও করতে হতো। সেই কাজে পারদর্শী হয়ে উঠেছিলাম বললে একেবারেই ভুল হবে। ওই অঞ্চলটা ছিল ভূত প্রেতের আড়তখানা। একবার কারুর খপ্পরে পড়লে আর বেঁচে ফিরে আসতে হতো না। শুনেছিলাম ওই নদীতে নাকি অনেক লাশ ভাসতে দেখা যেত। ইংরেজ আমল থেকেই সাধারণ মানুষকে কেটে তাঁদেরকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হতো। এই পরস্পরা চলতেই থাকল। সময় বদলে গেছিল ঠিকই, কিন্তু সেই ভয়ের আবহ থেকে বেরিয়ে আসাটা একেবারেই সম্ভব ছিল না। কিছু ঘটনা কোনোদিনও মিথ্যে হয় না। আমার জীবনে সেদিন রাতের ওই ঘটনা আমাকে নিজের পেশা বদলে ফেলতে বাধ্য করেছিল। ভাবছেন বাড়িয়ে বলছি? একেবারেই নয়। এরপরে আর কারুর পক্ষে রাতের অন্ধকারে নদী বক্ষে নৌকা চালানো সম্ভব ছিল না। নিজের প্রাণ হাতে করে সেদিন আমাকে বাড়িতে ফিরতে হয়েছিল, তাও আবার অন্যের সহায়তায়। অচেতন অবস্থায় পড়েছিলাম আমি নদীর পাড়ে। কেউ একজন উদ্ধার করেছিলেন আমায়। সেই কাহিনী আজ আপনাদেরকে শোনাবো। সময়টা তখন 1935 সাল। বাংলার মানুষের মনে কুসংস্কারের প্রবৃত্তি তার চরম পর্যায়ে উপনীত হয়েছিল। সাধারণ মানুষ একে অপরের রক্তের পিপাসী হয়ে উঠেছিল। যাকে পাচ্ছে তাকেই কেটে ফেলে নদীর জলে ভাসিয়ে দিচ্ছে। হিন্দু ও মুসলমানদের বিবাদ তখন চরমে পৌঁছেছিল। প্রাণ বাঁচিয়ে বেরোনোর তাগিদ অনুভব করত সকলে, কিন্তু বেরোবে কিভাবে? প্রতিটি গলির সামনেই রাতের অন্ধকারে কেউ না কেউ ভোজালি হাতে অপেক্ষা করত। আপনি গা বাঁচিয়ে পালানোর শত চেষ্টা করলেও কোথা থেকে যে ওই ভোজালি এসে আপনার পিঠের পাঁজর ভেদ করে কিংবা পেটে ঢুকে যাবে তা বলা ভারী মুশকিল। তাই এই রক্ত পিপাসুদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য সন্ধ্যের পরে সকলেই কম বেশি নিজের বাড়ির মধ্যে থাকাটাই সমীচীন বলে মনে করত। পেটের দায়ে আমাকে কাজ করতে হচ্ছিল। রাতের পর রাত জেগে নদী পারাপার করে মালপত্র এক গ্রাম থেকে আরেক গ্রামে নিয়ে যেতে হচ্ছিল। কর্মের নামই জীবন। জীবন কখনোই থেমে থাকে না। কেউ আসুক বা চলে যাক, নিজের কাজ আমাদের করে যেতেই হবে। এই নিরন্তর আবহের মধ্যেই আবদ্ধ হয়ে থাকত সকলে। আমাদেরকেও এই বিষয়টির থেকে বিরাম গতি টানবার অধিকার ঈশ্বর দেননি। ফলে ওই পেটের দায়েই বলুন কিংবা দৈনন্দিন জীবিকা নির্বাহের তাগিদে এই কাজ করেই চলেছিলাম। সময়ের পাশাটা ধীর গতিতে হলেও ক্রমেই বদলে যেতে শুরু করেছিল। ইংরেজদের আধিপত্যের সময় একেবারে শেষের পর্যায়ে উপনীত হলেও
তাঁদের দাপট গ্রামগুলিকে অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছিল। এই অবস্থায় একদিন রাতের বেলা যখন আমি আমার নৌকায় মাল তুলছি, সেই সময় নদীর পাশের জঙ্গলের ভিতর থেকে একটা বুনো শিয়াল ডেকে উঠল। তার সেই ডাক আবারও আসন্ন বিপদের কথা মনে করিয়ে দিল। হঠাৎ করে মনে হলো যেন পাশে এসে কেউ দাঁড়িয়েছে। আবার আবার পরক্ষণেই মনে হলো কেউ নেই। এভাবে ঘটনাটা বেশ কয়েকবার পরপর ঘটতে থাকলো, কিন্তু কাউকেই ঠাহর করতে পারলাম না। আমি আবারও মাল তুলতে লাগলাম। মাল তোলার শব্দের সাথে সাথেই মনে হলো কেউ যেন আমার পাশ কাটিয়ে সরে গেল। মাল ফেলার শব্দের সাথে সাথে কারোর পায়ে চলার শব্দটিও পরিষ্কার অনুমান করতে পারলাম, কিন্তু সেই এক ব্যাপার, কাউকে চোখে পড়ল না। এবারে ভয়টা যেন জাঁকিয়ে বসল। অনেক দূরে ট্রেনের হুইসেলের শব্দটি কানের পাশ ঘেঁষে চলে যাওয়ার সাথে সাথেই একটা মেয়ের কণ্ঠস্বর কানে এলো। শুনছেন? আমি আপনাকেই বলছি। সেই কখন থেকে আপনাকে ডাকছি, অথচ আপনি আমাকে সাড়াই দিচ্ছেন না। পিছনের দিক থেকে ধেয়ে আসা সেই শব্দটি নিজের মায়াজাল ভেদ করে ক্রমে আমাকে নিজের দিকে আকর্ষণ করতে থাকলো। তারপর পাশে, আরও পাশে আসতে আসতে সেই ছায়া সঙ্গী নিজের অবগুণ্ঠন ভেদ করে শেষে একেবারে সামনে এসে দাঁড়ালো। আমার বুকের ভিতরটা একেবারে ধড়াস করে উঠল। মুখ দিয়ে কোনো শব্দ বার করতে পারলাম না, কেবল নিথর দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে চোখটা দিয়ে দেখতে লাগলাম। কি অপূর্ব সুন্দরী ছিল সেই মেয়েটি! যেমন নাক তেমন চোখ, ঠোঁট, আর তেমনই টকটক করছে দুধে আলতা গায়ের রং। যেন কোনো মেয়ে নয়, একেবারে অপ্সরী এসে হাজির হয়েছে। মানুষ এত সুন্দরও হতে পারে? অবাক লেগেছিল পায়ের শব্দ না পাওয়ায়। আরও অবাক হলাম সামনে দেখা সেই অভূতপূর্ব সৌন্দর্যের ছটায়। আর এরপরে অবাক হওয়ার কারণটা ছিল আরও ভয়াবহ। মেয়েটির চোখের পাতা পড়ছিল না। এক দৃষ্টিতে যেভাবে মরা মাছগুলো তাকিয়ে থাকে, ওই মেয়েটিও হুবহু সেইভাবেই আমার দিকে চেয়েছিল। আমার হাতে থাকা টিনের কৌটোটা পড়ে গেল। সেটির আওয়াজের ঝলকটা সামান্য নির্জীব গতি পাকড়াও করার সাথে সাথেই একখানা শব্দ আধো আধো স্বরে বেরিয়ে এলো সেই সুন্দরীর মুখ দিয়ে। শুনুন, আমার সাহায্যের প্রয়োজন, আমাকে একটু ওই পারে নিয়ে যাবেন। কথাটা কানে এলো ঠিকই, কিন্তু মুগ্ধতার রেশটা কাটিয়ে উঠতে আরও খানিকটা দেরি হয়ে গেল। সেই ফাঁকে আবারও সেই মেয়েটি পুনরায় আমাকে স্মরণ করিয়ে দিল। বলছি, আপনি কি আমাকে একটু ওপারে পৌঁছে দেবেন? আসলে আমি খুব বিপদে পড়েছি। মেয়েটির ওই কথা শেষ হতে না হতেই একটা ঠান্ডা আর দমকা হাওয়ার রেশ নদীবক্ষের উপর দিয়ে বয়ে এলো আমার দিকে। ধেয়ে আসা ওই বাতাসের কলতানের সাথে ভেসে এলো আরও একটি অজানা আতঙ্কের সুর। মনে হলো কেউ যেন আমাকে সাবধান করতে চাইছে। ওকে প্রশ্রয় দিস না হরেন, প্রশ্রয় দিস না, ও যে সাক্ষাৎ পেতনি। মনের মধ্যে কোন এক দুরাচারী সেদিন ওই কথাগুলি বলতেই আমি সেটিকে এড়িয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলাম। নিজের মনকে কোনো ক্রমে নিয়ন্ত্রণ করে বলেই ফেললাম, কাউকে খুঁজছেন নাকি? আসলে যে আছে সে তো ওই পারেই রয়েছে।
আমি এবারে দাঁড়িয়ে তার অপেক্ষা করলেও সে তো আসবে না। আপনি যদি আমাকে সেদিকে না নিয়ে যান তাহলে সমস্যার সমাধান হবে কি করে? আমি কথা বাড়াতে পারলাম না। মেয়েটির থেকে কোনোভাবেই দৃষ্টি সরিয়ে নেওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল না। আরও কিছুক্ষণ দেখতে থাকলে চোখের ওই অতল সমুদ্রের মধ্যেই আমাকে কোথাও একটা হারিয়ে যেতে হতো বইকি। তাই আমি বলে বসলাম, আসলে আজকে তো মালপত্র নিয়ে নদীর ওপারে যেতে হবে। এখানে কেবল আমিই আছি। আজকে আর এই ঝড় বাদলের রাতে কেউই পারাপারের কথা চিন্তা করেনি। খুব ভালো হতো যদি আপনি অন্য কারোর নৌকায় যেতেন। এখানে বসার খুব অসুবিধে। আসলে এখানে আপনি ঠিকভাবে বসতে পারবেন না বলেই বললাম, না হলে আপনাকে ওপারে নিয়ে যেতে আমার আর কী বা অসুবিধে হবে বলুন। মেয়েটি আমার দিকে আরেকটু এগিয়ে এলো। তার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়ে লম্বা লম্বা আঙুলগুলিকে আমার দিকে নির্দিষ্ট করে বলল, আমার কাছে তো এটা ছাড়া আর কিছুই নেই। এটি সোনার বালা। এটা বিক্রি করে আপনি অনেক টাকা পেয়ে যাবেন। আমি আপনাকে এটা দিতে রাজি, কেবল আমাকে একটু ওই পারে পৌঁছে দিন। এক প্রেত আমার পিছনে পড়েছে। এই গ্রামেই তার অধিষ্ঠান। তার হাত থেকে রক্ষা পেতেই হবে আমাকে। এই সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে তাই, না হলে যে আমার মুক্তি ঘটবে না। মেয়েটির মুখ থেকে মুক্তির কথা শোনা মাত্রই আমার শির দাঁড়া বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। মুক্তি মানে মুক্তি মানেটা কি? আপনি আপনি কি বলতে চাইছেন? আপনার মুক্তির প্রয়োজন? আপনি তো বেঁচে বর্তে রয়েছেন, এখন আবার মুক্তির কি প্রয়োজন? মেয়েটি মৃদু হাসল। ওই হাসির টান যেন অন্য এক সুর ধরল। মনে হলো সে যেন এমন কিছু লুকোচ্ছে যা প্রকাশ্যে না আসাই ভালো। আসলে বিপদ আরও বাড়বে। মৃত্যু যেন নিশানা অঙ্কিত করে রেখে দিয়েছে। মেয়েটির দিকে আরও কিছুক্ষণ অবাক দৃষ্টিতে চেয়ে রইলাম। আর এর ঠিক পরেই সেই মেয়েটি আমাকে ফের বলল, এত বড় মাপের একটা জিনিস দেব বললাম, তাও যেতে রাজি হলেন না? বেশ, তাহলে আমিই চলে যাই। অন্য কেউ যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেটাই দেখি। মেয়েটির অমন সুন্দর মুখে বিমর্ষতার মেঘ দেখে আমি নিজেকে সামলে রাখতে পারলাম না। অগত্যা বলেই ফেললাম, না না না, মানে আমি বলতে চাইছি আমি আপনাকে নৌকো পার করে দেব। ওপারে যাবেন তো? ঠিক আছে, উঠে আসুন। বসার সামান্য অসুবিধে হলেও নিজেকে সাময়িক সামলে নেবেন, তাহলেই হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই নিন বালাটা। আমি বিষয়টি দেখেই অবাক হয়ে গেলাম। যাকে প্রথমবারের দেখাতেই তাকে ভালো লেগে গিয়েছিল, তার কাছ থেকে মুখ্য নির্ধারণের প্রশ্ন মনে আনাটাই সমীচীন বলে মনে হলো না। আমি তাকে বললাম, না না, একেবারেই না। কি করছেনটা কি? আপনাকে কিছু দিতে হবে না। এই সামান্য কাজের আবার খোরপোশ কি? বসুন, আপনি বসুন। উনি আমার হাতে হাত দিয়ে নৌকায় উঠলেন। এরপরে একটা ফাঁকা স্থান দেখে সেখানে বসে পড়লেন। মেয়েটি উঠবার সময় তাঁর হাতের স্পর্শ পেয়েছিলাম। সেই হাতের স্পর্শ ছিল বড়ই ভয়ঙ্কর। মনে হলো যেন কোনো ঠান্ডা পাষাণের গাত্রে হাত রাখলাম আমি। কি ভয়ঙ্কর ঠান্ডা সেই স্পর্শ! বরফ গলা জলের স্পর্শ পেলে যেমনটা অনুভব হয় ঠিক তেমনটাই। মেয়েটি আমার হাত ধরে সঠিক স্থানে বসতে চেয়েছিল, কিন্তু আমি সেই সময়টুকুও ধার্য করতে না পেরে হাতটা ছিনিয়ে নিতে বাধ্য হলাম। আমার কাছে এটা করা ছাড়া আর কোনো উপায়ও যে অবশিষ্ট ছিল না। কি ভয়ানক ঠান্ডা সেই স্পর্শ! রোম খাঁড়া করে দেওয়ার পক্ষে যথেষ্ট। মেয়েটি মৃদু স্বরে আমাকে উদ্দেশ্য করে বলল, কি হলো? ওভাবে চমকে উঠলেন যে?
আমি কি কিছু ভুল বলে ফেলেছি? দেখুন, আপনার যদি অস্বাভাবিক মনে হয় কিংবা সন্দেহ লাগে, তাহলে কিন্তু আমাকে নাও নিয়ে যেতে পারেন। আমি আপনাকে কোনোভাবে জোর করব না, কথা দিলাম। মেয়েটির বলা কথাগুলির মধ্যে বেশ দীপ্ততা ছিল। মনে হচ্ছিল সে যেন অতীত এবং ভবিষ্যতের সবটাই জেনে বসে রয়েছে। কি ঘটে গেছে আর কি ঘটতে চলেছে এ সবটাই যেন তাঁর নখদর্পণে। আমি আবারও আমতা আমতা করেই বললাম, না না, মানে এই তো উঠছি। আপনাকে নিয়ে আমার আবার কি সমস্যা হবে? সব কিছু ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই। এইবারে আপনি সাবধানে বসলে আমি নৌকাখানাকে ঠেলে জলের দিকে নিয়ে যাব। আপনি পাটাতনের জায়গাটা শক্ত করে চেপে ধরে বসুন দেখি। মেয়েটি নৌকার পাটাতনের দিকটা শক্ত করে চেপে ধরে বসল। আমি নৌকাটিতে সামান্য টান দিয়ে জলের দিকে এগিয়ে দিলাম। ব্যাস, তারপরেই পাশে রাখা দাঁড়টাকে ধরে উঠে বসে পড়লাম নৌকার উপরে। মেয়েটি দেখলাম স্থির আর নিশ্চল দৃষ্টিতে নদী বক্ষের দিকে চেয়ে রয়েছে। নদীর ঢেউগুলি নৌকাটিকে সামান্য আন্দোলিত করতেই মেয়েটি ঝুঁকে পড়ে নদীর জলের মধ্যে নিজের অবয়বটিকে অবলোকন করতে থাকল। আমিও সেদিকে পিপাসী দৃষ্টি নিয়ে চেয়ে রইলাম। হঠাৎ মনে হলো যেন ওটি কোনো সুন্দরী মেয়ের মুখ নয়। জলের মধ্যে স্থিত ওই অবয়বটি স্পষ্ট তাঁর এক বিভৎস চেহারার বয়ান অঙ্কিত করে দিয়ে গেল আমার হৃদয়ে। দেখলাম তাঁর চোখের কোটর একেবারে শূন্য, ওখানে কোনো মনি নেই, মুখের একটা পাশের মাংস নেই বললেই চলে। কেবল একটা কঙ্কাল যেন নদীর জলের দিকে মুক্তির আশায় চেয়ে রয়েছে। ওটি দেখে আমি থর থর করে কাঁপতে শুরু করলাম। আপনি কে? কে 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 আপনি? কেন? আমি তো শুনয়ও না। নামটা আগে আপনাকে বলা হয়নি, কিন্তু আপনি যেভাবে আমার চোখের দিকে চেয়েছিলেন তাতে করে তো মনে হয় আপনি আমার এই নামটা শুনে একেবারে চমকে যাবেন না। কেন, আমার নামের সাথে আমার এই চেহারার কোনো মিল খুঁজে পেলেন না বুঝি? আমি আবারও ঢোক গিললাম, তারপর বললাম, না না, তা কেন? আমি ভয় পাইনি। আসলে কি যেন বেশ একটা দেখলাম জলের মধ্যে, মনে হলো যেন আপনি নন। অন্য কেউ মনে হলো তো? আমি আর তাঁর কোনো কথার সদুত্তর দিতে পারলাম না। কেবল হাঁ করে আবারও তাঁর ওই লাস্যময়ী দৃষ্টির দিকে চেয়ে রইলাম। মেয়েটি ফের বলল, কি হলো বললেন না যে? মনে হলো না কোনো কঙ্কাল বসে রয়েছে, মুক্তির আশায় আপনার কাছে সাহায্যের জন্য মানুষের বেশ ধরে আপনার নৌকায় উঠে বসেছে? আমি মুখ দিয়ে কোনো শব্দই বার করতে পারলাম না, কেবল হাঁ করে তাঁর বলা কথাগুলি শুনতে লাগলাম। মেয়েটি বলে চলল, আসলে কি জানেন, আমরা যা ভাবি তা হয় না, আর যা ভাবি না সেটাই হয়ে যায়। এই দেখুন না, আমিও কি ভেবেছিলাম যে এই শরীরটা ত্যাগ করে এমন একটা অবয়বকে সঙ্গী বানিয়ে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াতে হবে? বিদেহী আত্মাদের তো এটাই যন্ত্রণা, আর না পায় তারা মুক্তির শান্তি। ভালোবাসা খুঁজতে গিয়ে কোথায় কোথায় যে আমাদেরকে হারাতে হয় কি বলবো। বিশ্বাস করতে যাওয়া মানেই জানবেন ঠকা, আর এই ঠকবাজদের দুনিয়ার মধ্যে ততদিন পর্যন্ত বিদেহী রূপে ঘুরে বেড়াতে হয় যতদিন না পর্যন্ত আমার আত্মার মুক্তি ঘটছে। আত্মার মুক্তি কি আর এত সহজ? সে তো মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনার পিছু ছাড়বে না। যতদিনে আপনার আসলেই মৃত্যু নিশ্চিত ছিল ততদিন পর্যন্ত এই আত্মা
এইভাবেই ঘুরে বেড়াবে, মুক্তি মিলবে না। আমি নৌকাটা টেনে নিয়ে যাওয়ার শক্তিটা সেই মুহূর্তেই হারিয়ে ফেলেছিলাম। কথাগুলো বলতে বলতে মেয়েটি আমার সামনে বিকটভাবে হাসতে শুরু করলো। সেই সঙ্গে তার মুখের একটা দিক কঙ্কালের রূপ ধারণ করতে থাকলো, আর একটা দিক রইল একেবারে স্বাভাবিক। মনে হলো আমি যেন কোনো প্রেতের আশ্রয়ে জীবন্তের মতন নিজের মৃত্যুদণ্ডের প্রহর গুনে চলেছি। কোন প্রহরে যে আমার মুক্তি আমি নিজেই জানতাম না। থর থর করে হাতটা কাঁপতে শুরু করলো। মেয়েটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আমার দিকে তাকালো। তারপর আরো কিছুটা কাছে এসে বসলো। এরপর আমাকে উদ্দেশ্য করে বলল, আহা, খামোকা ভয় পাবেন না। আমি আপনাকে পাওয়ার আশায় এখানে আসিনি। এর পেছনে একটা রহস্যময় ঘটনা আছে, সেটির কারণেই এখানে আসা। আমরা আত্মা হলে কি হবে? মানুষকে পরখ করতে ভুল হয় না আমাদের। জীবিত থাকাকালীন অনেক কষ্ট পেয়ে মরতে হয় তো, তাই মৃত্যুর পরে বিদেহী আত্মারূপে ঘোরবার সময় এ সকল বোধ বুদ্ধিগুলি খুব ভালোভাবেই হয়ে যায়। তাই এটুকু আন্দাজ করতে পেরেছিলাম যে আপনার কাছ থেকে সাহায্য চাইলে তার বিনিময়ে আপনি কোনো নোংরা শর্ত রাখবেন না। ভয় পাবেন না, আমি আপনাকে খেয়ে ফেলবো না। আমি আপনাকে বিশ্বাস করতে পারেন? আপনার তো দেখছি বেশ সাহস। আপনার জায়গায় অন্য কোনো পুরুষ হলে হয়তো এতক্ষণে আমাকে একলা পেয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করত, আর আমার সত্যিটা জেনে যাওয়ার পরে এই মাঝ নদীতে ঝাঁপ দিত। কিন্তু আপনি তো দেখছি সেই একইভাবে স্থির হয়েই বসে আছেন। কি এখনো বিশ্বাস হচ্ছে না বুঝি আমি কে? আমি জানি না কেন সেদিন নিজের অজান্তেই মেয়েটির চোখের দিকে তাকিয়ে বলে ফেলেছিলাম, না, আমি বিশ্বাস করতে পারছি না। তবে কি প্রমাণ চাই? ব্যাস, তারপরেই দেখলাম মেয়েটি যে স্থানে বসেছিল সেই স্থানটি কেমন যেন এক ধোঁয়াচ্ছন্ন পরিবেশের মধ্যে গায়েব হয়ে গিয়েছে। কোথাও তার আর কোনো চিহ্ন নেই, কেবল সারি সারি ধোঁয়া ওই অঞ্চলটিকে বেষ্টন করে ঘিরে রয়েছে। ওদিকে আকাশে মেঘের গর্জনটা কানে আসতেই সামান্য সম্বিত ফিরল আমার। দেখলাম মেয়েটি গায়েব, কেউ সেখানে বসে নেই। কোথায় গেল সেই মেয়েটি? এইখানেই তো বসেছিল, একটু আগেই তো বসেছিল। এমন সময় মনে হলো আবারও একটা ঠান্ডা হাতের স্পর্শ নিজের ডান কাঁধের উপর অনুভব করলাম। কেউ যেন কানের খুব কাছে এসে বলল, দেখুন, আমি তো এখানেই আছি, আপনার খুব কাছে। এখনো অনুভব করতে পারছেন না বুঝি আমাকে? আমি সম্বিত ফিরতেই সামান্য পিছনের দিকে ফিরে তাকালাম, কিন্তু সেখানে কারোর উপস্থিতি টের পেলাম না। হাঁপ ছেড়ে বেঁচে সামনে ফিরতেই দেখি তিনি স্বস্থানে বসে রয়েছেন। সেই নিষ্পলক দৃষ্টিতেই আমার দিকে তাকিয়ে রয়েছেন। এক মায়াবী পরিসর যেন আমাকে নিজের দিকে আকর্ষিত করতে শুরু করল। আমি কোনো কথার উত্তর দিতে পারলাম না, কেবল ফ্যাল ফ্যাল করে সেদিকে চেয়ে রইলাম। মেয়েটি এবার সজোরে হেসে উঠে বলল, একেবারে আমার প্রেমিকের মতন আমার দিকে তাকিয়ে রয়েছেন। বিশ্বাস করুন, জীবিত থাকলে আপনার হাতটা না শক্ত করে ধরতাম, সাহস করে ধরতাম। জানতাম আপনি কোনোদিন ছাড়তেন না, কোনোদিনও না। মেয়েটির অমন মস্করার ভঙ্গি যেন আমাকে পাগল করে তুলল। প্রেতিনীর সাথে নৌকা বিহারের ভয়ের মধ্যেও
কোথাও একটা যেন শান্তির ছাউনি খুঁজে পাচ্ছিলাম। এই একাকী জীবনটা জুড়ে তো কারুর প্রেমের স্পর্শ কোনোদিনও পাইনি। ভিজে মাটির উপরের জলের ধারা বর্ষিত হলে যেমন শুকনো মাটি শান্তির ছোঁয়া পায়, ঠিক একইভাবে এতকালের কলঙ্কিত অভিশপ্ত প্রেমহীন জীবনটা যেন সেদিন রাতের প্রেমের প্রথম স্পর্শ অনুভব করছিল। আমি কেবল হাঁ করে তাকিয়ে রইলাম তাঁর দিকে। মেয়েটির অমন মায়াবী সুন্দর মুখখানির থেকে দৃষ্টি সরাতেই পারছিলাম না। তবে মনে মনে সাহস সঞ্চয় করে তাকে বলেই বসলাম, আপনার সাথে কি ঘটেছিল জানতে পারি? আমি এই বিষয়টি সবসময় গোপন রাখবো, কথা দিলাম। আপনি আমাকে বলতে পারেন। আমি আসলে জানতে চাই কি এমন ঘটেছিল যার জন্য আপনার মতন একজন গুণী সুন্দরী রমণীকে এমন এমন অপঘাতে নিজের প্রাণ বিসর্জন দিতে হলো। মেয়েটি আমার এই প্রশ্নটি শুনে কিছুক্ষণ চুপ করে রইল। নদী বক্ষের দিকে তাকিয়ে দুফোঁটা চোখের জল ফেলল। এরপর ওই ভিজে চোখের পাতাটিকে অর্ধ নিমজ্জিত রেখেই বলল, আমি এই গ্রামেরই পুরোহিতের কন্যা ছিলাম। আমার পিতা নদীর ওই পাড়ের ওই মন্দিরটিতে পুজো করতেন। নিয়মিতভাবে পুজোর কাজ সম্পাদনের জন্যই জমিদার রাজবল্লভ আমার পিতা গিরিধরকে নিয়োগ করেছিলেন। কিন্তু আমাকে দেখা মাত্রই রাজবল্লভের সৃষ্টি অন্য ইশারায় শিকার হয়ে পড়ে। উনি আমার পিতার অলক্ষ্যে আমার দিকে কুদৃষ্টি ফেলতে শুরু করেন। আমার পিতা এ সকল বিষয়ে অজ্ঞাত ছিলেন। সেই সব দিক থেকেই তিনি রাজবল্লভকে বিশ্বাস ও নিপাট ভদ্র মনে করতেন। যে দিকগুলি ছিল আমার কাছে তাকে নিচু এবং হীনমন্য দেখানোর জন্য যথেষ্ট, তাই আমি কদাচিৎ রাজবল্লভের জালে জড়াতে চাইনি। আমাকে পাওয়ার সমস্ত আশা ব্যর্থতায় পর্যবসিত হলে পর রাজবল্লভ এক চতুর তান্ত্রিকের আশ্রয় গ্রহণ করলেন। তান্ত্রিক ছিলেন পিশাচতন্ত্রে সিদ্ধহস্ত। তিনি এক পিশাচকে আহ্বান করে আমার পিছনে লেলিয়ে দিলেন। সেই অত্যাচার সহ্য করতে না পেরে আমি একদিন এই নদীর জলে ডুবে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলাম। এই ছিল আমার করুণ কাহিনী। কিন্তু এরপরে ওই জমিদার অভিশাপের দ্বারা আবর্তিত হয়ে পড়ে। ওই তান্ত্রিকের ক্রিয়া তার উপরই পাল্টা প্রহার করেছিল। তিনি অজ্ঞানতাবশত যে পিশাচের জন্ম দিয়েছিলেন তাকে তার লোকে ফেরত পাঠানোর কৌশল জানা না থাকায় সেই পিশাচ তাকেই শেষ করে ফেলে। আর তারপরে একে একে জমিদার রাজবল্লভ সহ তার পরিবারের সকলেই ওই পিশাচের হাতে শেষ হয়ে যায়। সেই পিশাচ দুর্ভাগ্যবশত আমার পিতাকেও শেষ করে ফেলে আর ওই মন্দিরের উপরে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করে। সেই থেকে মন্দির বন্ধ হয়ে পড়ে রয়েছে। সেখানে আর পূজা অর্চনা হয় না। আর সেই সঙ্গে ওই গ্রামের কেউই পিশাচের অত্যাচারে জীবিত নেই। যারা জীবিত ছিলেন তারাও গ্রাম ত্যাগী হয়েছেন। কেউই আর সেখানে নেই। এদিকটা মানে আপনি যেদিকে রয়েছেন সেদিকটা তাও জনবসতি অধ্যুষিত, কিন্তু ওই দিকে কেউই নেই। আমাকে ওই পিশাচকে হারাতে হবে। জীবিত অবস্থায় আমি এই কাজ করতে পারিনি। মৃত্যুর পরে আমি পূর্বের তুলনায় অনেক বেশি মাত্রায় শক্তিশালী হয়ে উঠেছি। তাই এই কাজ করা আমার পক্ষে এখন আর অসম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করাই এখন আমার ক্ষমতার অধীনস্থ। তাই আমি ওই পারে যাব, সেখানে ওই মন্দিরকে উদ্ধার করব। আর এই কাজে আপনি আমাকে সাহায্য করবেন। মেয়েটির মুখে এই কথা শুনে আমি চমকে উঠেছিলাম। এমনটাও কি আবার সম্ভব নাকি? কিন্তু চোখের সামনে যা দেখছিলাম আর যা শুনছিলাম তাতে করে বিশ্বাস করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। দেখলাম রাত ধীরে ধীরে গভীর হচ্ছে। নদীর স্রোত উল্টো দিকে বইতে শুরু করেছে। এমতাবস্থায় স্রোতের বিপরীতে দাঁড় টেনে নিয়ে যাওয়াটা আরো কঠিন হয়ে উঠেছিল। তবু ওই মেয়েটির মুখের দিকে তাকিয়ে
সমস্ত কষ্ট, সমস্ত কঠিন পরিস্থিতিও যেন এক নিমেষে সহজ হয়ে গেল। আমি যেন সময়ের বিপরীতে ধাবিত হচ্ছিলাম। এর পরিণতি ঠিক কি সে বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। কেবল এগিয়ে চলাই ছিল আমার একমাত্র লক্ষ্য। মেয়েটির মুখের দিকে তাকালেই বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছিল। মনে হচ্ছিল ছুটে গিয়ে তার হাতটা ধরে বলি, আমি আমি তোমার পাশে আছি, তোমার আর কোনো ভয় নেই। কিন্তু একজন মৃতের সাথে সংসর্গ স্থাপনের কি আদৌ কোনো ভবিষ্যৎ রয়েছে? তাই এই ভেবে আমি পিছিয়ে এলাম। ধীরে ধীরে আমি নদীর সীমানা পেরিয়ে পৌঁছলাম সেই ঘাটে। দেখলাম ওই জায়গাটি একেবারে শুনশান। সেখানে একটিও জনপ্রাণী নেই। মাঝে মাঝে জঙ্গলের ভিতর থেকে হিংস্র জন্তুর ডাক শুনতে পাওয়া যাচ্ছিল। আমি নৌকাটিকে ওই পাড়ে নোঙরের সাহায্যে বেঁধে নিচে নেমে পড়লাম। এরপর সেটিকে একটি দড়ির সাহায্যে শক্ত করে বেঁধে দিলাম। তারপর দাঁড়গুলিকে একপাশে সরিয়ে রেখে মেয়েটির দিকে হাত বাড়াতে যাব, দেখি তাঁর পূর্বেই পিছন থেকে উত্তর এলো, আর সাহায্যের প্রয়োজন নেই, আমি একাই বিচরণ করতে পারি। কিন্তু এই নদী পেরোনো আমার দ্বারা সম্ভব ছিল না, কারণ আমি ভিন্ন স্থানে ভ্রমণ করতে পারি না। আমি যেখানে মারা গিয়েছি কেবল সেটুকুই আমার গণ্ডি। ওইদিকে আমার শরীরটা নদীর স্রোতে ভাসতে ভাসতে চলে গিয়েছিল। এখনো ঘাটে আমার মৃতদেহটি পাবেন, তবে কঙ্কালে পরিণত হয়েছে। সেটির অবশিষ্টাংশ ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। তাই এদিকে আসতে আপনার সাহায্য গ্রহণ করতে হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বুঝলাম, কিন্তু এখানে আপনি যাবেন কোথায়? এখানে তো কোনো মন্দির নজরেই পড়ছে না। আছে, মন্দির আছে, তবে একেবারে ভগ্নপ্রায় অবস্থায়। আপনি সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওই শয়তানি শক্তি একবার জাগ্রত হলে পর সে আপনাকেও শেষ করে দিতে পারে। এটি আমার অন্তিম লড়াই। তাই তো এতকাল পর্যন্ত আমি আত্মা হয়ে ঘুরে চলেছি, এখনো মুক্তি পাইনি। কিন্তু খুব কম আত্মারই কপালে এমন সুখ থাকে যে সে তার শেষ আশাটি পূরণ করতে পারে। যারা আমাকে এই শেষ আশাটি অপূর্ণ রেখে মারতে যেতে বাধ্য করেছিল, মৃত্যুর পরে আরও একবার সেটি পূরণের সুযোগ মেলে। আমি বলতে পারি সেই কতিপয় সৌভাগ্যের অধিকারিণীর মধ্যে আমি একজন। আমি তার সব কথা শুনলাম। এরপর তাঁকে জিজ্ঞাসা করলাম, আপনার নাম? অনামিকা। আর দেখুন, নামের মতন আমার অস্তিত্বটাও বেনামি হয়ে গিয়েছে। এই কথাটি শোনার সাথে সাথেই আমার চোখটাও ছলছল করে উঠল। আমি বলে ফেললাম, না, আমার কাছে অন্তত মৃত্যু আপনার এই অস্তিত্ব এক উজ্জ্বল নক্ষত্রের মতোই জীবিত হয়ে থাকবে, এটুকু আমি আপনাকে কথা দিতে পারি। মেয়েটি মৃদু হেসে সামনের দিকে এগোতে শুরু করল। জঙ্গলের পথ ধরে এগোতে থাকা কোনো সাধারণ বিষয় ছিল না। ওই নিষ্প্রাণ অঞ্চলটির মধ্যে প্রাণের অস্তিত্ব ছিল না বললেই চলে। আমরা জঙ্গলের ক্ষেত্র ধরে সামনের দিকে এগিয়ে চললাম। এরপরে নজর গেল একটি ভগ্নপ্রায় মন্দিরের দিকে। জঙ্গল বেষ্টিত ওই মন্দিরটিকে দেখে মনে হলো না যে সেটি প্রাচীন। মনে হলো এখনো সেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। তারপর হঠাৎ করেই একটা কচর মচর শব্দ শুনতে পেলাম, হাড় চেবানোর শব্দ। আমি এগোতে গিয়েও পারলাম না, থমকে দাঁড়িয়ে পড়লাম। অনামিকা আমাকে বলে উঠল, আর এগোবেন না। ওইদিকে যে শেষ শব্দটি শুনতে পাচ্ছেন, সেটি মানুষের হাড় চেবানোর শব্দ।
আমি আতঙ্কিত হয়ে পড়লাম। এরপর বললাম, বলো কি? সে বলে উঠল, মন্দিরের পিছনের দিকেই তার বাস। সে ওইখানে বসে আছে নিজের ডেরায়, মানুষের শিকার করে তাদের মাংস হাড় চিবোচ্ছে। কিন্তু এখানে তো মানুষের অবস্থিতি নেই, তাহলে সে মানুষ শিকার করলো কিভাবে? যারা ভুল করে এই পথে চলে আসে আর জঙ্গলের রাস্তা ধরে তাড়াতাড়ি গ্রামের সীমান্তের দিকে এগোনোর চেষ্টা করে, তাদেরকে শিকার করে এই পিশাচ। আপনিও তো এতকাল ব্যবসার প্রয়োজনে এই পথ দিয়েই যাতায়াত করা সমীচীন বলে মনে করেছিলেন, কিন্তু সে আপনার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ সে আপনার শরীরে থাকা ওই কালো ধাগাটিকে দেখে আর এগোতে পারেনি। তবে আজকের রাত খুব ভয়ঙ্কর। আজ রাতে সমস্ত পৈশাচিক শক্তি আরো শক্তিশালী হয়ে উঠবে। শিকার ধরার আশায় এবারে লোলুপ হয়ে উঠবে তারা। আমি চুপ করে অনামিকার বলা কথাগুলো শুনছিলাম। এমন সময় এক হুঙ্কারের শব্দ পেলাম। দেখলাম আকাশ বাতাস মুখরিত করে সেই পিশাচ এগিয়ে আসছে এই দিকে। অনামিকার অঙ্গুলি হিলনে আমি লুকিয়ে পড়লাম। এরপরে সেই স্থান ত্যাগ করে আর বেরোলাম না। অনামিকা এগিয়ে গেল ওই মন্দিরের দিকে। আমি চাক্ষুষ দর্শন লাভ করলাম সেই পিশাচের। সাথে সাথে ধুলোর একটা ঝড় শুরু হলো। কোথা থেকে যে এই ঝড়ের আবির্ভাব ঘটল আন্দাজ করে উঠতে পারলাম না। মনের মধ্যে এক অদম্য সাহস নিয়ে ঠায় সেখানে বসে রইলাম। দেখলাম এক নীলাভ আলো মন্দিরের গর্ভগৃহের দিকে অগ্রসর হয়ে চলেছে, আর সেই পিশাচ তখন অনামিকার শরীরের উপরে ক্রমেই প্রহার করেই চলেছে। ছিটকে পড়ে গেল অনামিকা। ভুলে গেলাম যে সে কোনো মানুষ নয়, মৃত আত্মা। কোথাও যেন ওর বলা ওই কথাখানা আবার অন্তরটাকে নাড়া দিয়ে উঠল। জীবিত থাকলে আপনার হাতটা ধরতাম। না না না, সব ভুলে দৌড়লাম অনামিকাকে রক্ষা করবার জন্য। যখন সেই স্থানে গিয়ে পৌঁছলাম তখন অনামিকা নিজের রূপে ফিরে এসেছিল। সেই সুন্দর চেহারা যে অমন বিকটাক্ষ হয়ে উঠতে পারে তা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আমার কিছু বোঝার পূর্বেই ঝড়ের বেগে এক দমকা হাওয়া আমার হৃৎপিণ্ডের উপরে আঘাত করল। আমি ছিটকে পড়লাম সামনের পাথরের উপর। পাথরের কোণাটা মাথায় লাগতেই গলগল করে রক্ত বেরোতে শুরু করল। যতক্ষণ চোখ খোলা রাখতে পেরেছিলাম দেখলাম সেই নীলাভ শিখার সাথে প্রবল যুদ্ধ হচ্ছে। সেই দুই শক্তি একে অপরের সাথে যুদ্ধ করতে করতে গোটা পরিসরটিকে একেবারে ধোঁয়ায় ঢেকে ফেলল, আর আমারও চোখের সামনেটা ধোঁয়াটে হয়ে এলো। এরপর আর খেয়াল ছিল না। যখন চোখ খুললাম দেখলাম একটি কুটিরে শুয়ে রয়েছি। এক ব্যক্তি আমার পাশে বসে রয়েছেন। তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, আপনি ওই পুরনো মন্দিরের দিকে কেন গিয়েছিলেন? সকালের দিকে কিছু কাঠুরিয়া সেদিকে গিয়ে আপনার অর্ধমৃত শরীরটিকে খুঁজে পেয়েছে। আমরা তো ভেবেছিলাম আপনি বোধহয় আর জীবিতই নেই, কিন্তু তারপরে দেখলাম আপনার শরীরে প্রাণ রয়েছে। মনে হয় কেউ যেন তার প্রাণের বিনিময়ে আপনাকে রক্ষা করেছে। নাহলে যেখানে মানুষ সন্ধ্যের পর যেতেই ভয় পায়, সেখানে গোটা রাত আপনি এভাবে পড়ে রইলেন কিভাবে? আর এইটা নিন, এই লাল চেলির একটি কাপড় আপনার পাশেই পড়ে থাকতে দেখেছি। কেউ হয়তো আপনাকে দিয়ে গিয়েছে। ওই কাপড়টি দেখেই মনে পড়ে গেল সেই নীলাম্বরীর কথা। অনামিকার পরনের কাপড়টা সে স্মৃতিচিহ্ন হিসেবে আমার কাছে রেখে গিয়েছিল। এই জন্মে না হোক,
পরের জন্মে যে সে সত্যি আমারই হতে চায়, এটাই ছিল সেই বিশ্বাস আর ভরসার প্রতীক। সেটিকে বুকে জড়িয়ে সেদিন অঝরে কেঁদেছিলাম। মৃত্যু ওই স্মৃতি চিহ্নগুলি আমি আমার নিজের কাছেই রেখে দিয়েছিলাম। ডায়েরির পাতাটা বন্ধ করল নিলয়। নিজের বাবার জীবনের এই কাহিনী জেনে হতভম্ব হয়ে গেল সে। এটাই ছিল হরেন মাঝির এক রাতের অভিজ্ঞতার কথা। কিন্তু আপনাদের মনেও সেটি আমৃত্যু এইভাবেই হয়তো থেকে যাবে, কারণ কিছু কাহিনীর রসদ বাস্তবে থাকলেও সেটি কল্পনার মিশেলকে ঠিকই ছুঁয়ে দেয়। তাই মন থেকে দূরে গেলেও হৃদয়ের অন্তঃস্থল থেকে সেটিকে দূরে সরিয়ে রাখা যায় না। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের আজকের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের রোমহর্ষক কাহিনী আগামীতে আরও শোনার জন্যে। তাহলে চলুন, এই অধম আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের থেকে। আবার আসবো, একেবারে চলে যাচ্ছি না, আবার আসবো আগামী সপ্তাহে আরও একটি নতুন রোমহর্ষক কাহিনীর সাথে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন।